স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। সবশেষের খবর, আলোচনা এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে রয়েছে দোলা ডলরেস। খেলার আনন্দ হতাশার খবর জানাবো আমি জহিরুল ইসলাম। শুরুতে জানাচ্ছি শিরোনাম। ফেনীর পারিবারিক কবরস্থানে নুসরাতের দাফন, নামাজে জানাজায় শোকাহত হাজারো মানুষ। সাগররুনি তনুর মতো নুসরাতের মামলা হারিয়ে যেতে পারবে না, তদন্ত পর্যবেক্ষণ করবে হাইকোর্ট। গোড়ালির চোটে পড়ে চিন্তা বাড়িয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ, 2 সপ্তাহ থাকতে হচ্ছে বিশ্রামে। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে নারীর প্রতি সহিংসতা। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। চরচান্দিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে নুসরাত জাহান রাফিকে। এর আগে পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠের জানাজায় নুসরাতকে শেষবারের মতো দেখতে আসেন স্বজন বন্ধুসহ সর্বস্তরের মানুষ। যৌন নির্যাতনের বিরুদ্ধে লড়াই করা প্রতিবাদী এই মেয়েটিকে চোখের জলে বিদায় জানান তারা। আসে হত্যায় জড়িতদের বিচারের দাবি। এই ফেরাটা ভিন্ন রকম। কান্না ভেজা কফিনে চেপে নিজের গ্রাম চরচান্দিয়ায় এলো নুসরাত জাহান রাফির মরদেহ। বৃহস্পতিবার বিকেলে নুসরাতকে শেষবারের মতো দেখতে বাড়ির আঙিনায় ছিল না তিল ধারণের ঠাঁই। দূর দূরান্ত থেকে আসা এসব মানুষের চোখে হয় ক্ষোভ, নয়তো চাপা শোক। কোনো শিক্ষক কেউ যেন এরকম সাহস না করে কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার, এটার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ও তো ভালোই ছিল, অনেক ধারণা ছিল, শান্তশিষ্ট ছিল। আসরের নামাজের পর সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হয় জানাজা। হত্যায় জড়িতদের বিচার দাবিতে জানাজার মাঠ যেন প্রতিবাদের মঞ্চ। হত্যাকাণ্ড কোনো অবস্থা মেনে নেওয়ার মতো না। এটা আমাদের শিক্ষক হিসাবে আমাদের সবার জন্য এটা কলঙ্কজনক অধ্যায়। যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত এবং প্রত্যক্ষভাবে ইন্ধন দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই সিরাজউদ্দৌলা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দুঃখ লাগে যে সে আমার গ্রামেরই লোক। আমি তার প্রতিবেশী, এটা আমার কাছে বলতে আরো খারাপ লাগে। গত শনিবার মাদ্রাসার ছাদে আলিম পরীক্ষার্থী নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়। বাড়তি নিরাপত্তায় নুসরাতকে ছাড়াই পরীক্ষা দিচ্ছেন সহপাঠীরা। তবে আছে বন্ধু হারানোর শোকটাও। এটা তো অনেক দুঃখজনক বিষয়। আমরা ভাবতে পারি না যে ও এরকম কিছু হবে বা এরকম কিছুর সাথে হবে। আমরা একসাথে চলতাম, হাসতাম। কঠোর শাস্তি দেওয়া। নুসরাতকে যেভাবে মারা হয়েছে এই জনগণের সামনে, তাকে মনে করি যে আগুন ধরিয়ে মারা হোক। এদিকে নুসরাত হত্যায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ এই পর্যন্ত আটক 9 জনই রয়েছেন রিমান্ডে। পলাতক 5 আসামিকে ধরতে চলছে পুলিশের অভিযান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নুসরাতের মামলার তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবে উচ্চ আদালত। সাগররুনি, তনু বা মিতু হত্যার মতো এ মামলা যাতে হারিয়ে না যায় সে ব্যাপারে নজর রাখতে বলেছে হাইকোর্ট। নুসরাত হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এই কথা বলে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর বিষয়টি বৃহস্পতিবার সকালে হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানালে আদালত বলে, যেহেতু বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন, তাই এ বিষয়ে আদালত আলাদা কোনো নির্দেশনা দেবে না। তবে মামলার তদন্তে গাফিলতি বা অসামঞ্জস্য দেখা গেলে উচ্চ আদালত হস্তক্ষেপ করবে। যে কোনো গাফিলাতি আছে তদন্তে, আপনারা আসবেন, আমরা ইন্টারফেয়ার করব, আমরা হস্তক্ষেপ করব এখানে। তবে একটা কথা বলেছেন, আমরা কোনোভাবেই চাই না সাগররুনির মতো, চট্টগ্রামের মিতুর মতো অথবা কুমিল্লার তনুর মতো যেন মামলাটা হারিয়ে না যায়। আমরা খুব সিরিয়াসলি এটা নিয়ে কনসার্ন এবং আমরা মনে করি এটা কনসিয়েন্স ইজ বিং এফেক্টেড, আমাদের বিবেক এখানে প্রভাবিত হয়েছে। এটা যে কোনো পর্যায়ে যদি গাফিলাতি হয় আমরা এটাতে ইন্টারফেয়ার করব। অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেছেন, মামলাটি উচ্চ আদালতে আসার পর দোষীদের শাস্তি নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করবে তার কার্যালয়। যাদের জন্য এই মেয়েটির মৃত্যু হলো তাদের তো নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আশা করি এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত রকমভাবে প্রচেষ্টা নেওয়া হবে যাতে এই অপরাধীরা উপযুক্ত সাজা পায়। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নুসরাত হত্যায় জড়িত কেউ ছাড় পাবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এই মাদ্রাসা ছাত্রীকে আগুন দিয়ে হত্যায় জড়িতদের বিচার দ্রুত বিচার আইনে করা হবে। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তারা। পিবিএও এটা যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট প্রদান করবেন। আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। কোনো আসামি কিংবা যারা এইখানে বিন্দুমাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না, তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব। মামলার তদন্ত শেষে একটা অভিযোগপত্র দিতে হবে। আমি আপনাদেরকে বলছি, এইরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। এ নিয়ে আমার মানে কোনো প্রশ্নই প্রয়োজন হবে। হ্যাঁ, দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে। খালের মুখে কোনো বাঁধ থাকবে না, বাধাগ্রস্ত করা যাবে না নদীর স্বাভাবিক গতি প্রবাহ, এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্জ্য ফেলে নদী দূষণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। প্রাথমিকভাবে ৮০টি প্রকল্প চিহ্নিত করা হয়েছে। নিরাপদ পানি সবার অধিকার, আর তা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৯২ সালের ২২শে মার্চকে বিশ্ব পানি দিবস ঘোষণা করে জাতিসংঘ। টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি। করতোয়া, ফুলজোর, বাঙালি, পুরাসাগর, ক্যাপিটাল, উৎস থেকে মোহনা, পানি থাকুক বহমান, এই স্লোগান নিয়ে দেশে পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। এ উপলক্ষে এক আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, দেশের ৮৭% মানুষ নিরাপদ পানির আওতায় এসেছে। ৯৮% শহরবাসী এখন নিরাপদ পানির সুবিধা পাচ্ছে। ব্যাপক পরিসরে দেশের বড় প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে আলোচনা সহ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দুটি প্রতিবেশী দেশের মধ্যে যে সমস্যাটা, সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমেই তো সমাধান করতে পারি। এখানে আবার তৃতীয় পক্ষ টানতে হবে কেন? এবং সেইভাবে কিন্তু আলোচনা করে আপনারা জানেন যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তি আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে। সেই সাথে আরও ৫৪টা নদী, এগুলি নিয়েও আমাদের আলাপ আলোচনা চলছে। নদী খনন, নৌপথ চালু, জলাধার সংরক্ষণ সহ বেশ কিছু নির্দেশনা দেন সরকার প্রধান। নদী দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। প্রতিটি শিল্প প্রতিষ্ঠান যারা গড়ে তুলবে তারা যেন নদী দূষণ না করে, সেই জন্য তাদের বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। ইতিমধ্যে যেমন আমরা মংলা বন্দরে ঘষিয়া খাল যখন আমি ড্রেজিং করার জন্য নির্দেশ দিই, তখন দেখা যায় ২৫০ খালের মুখ বন্ধ। ইতিমধ্যে প্রায় সবই মানে খুলে দেওয়া হয়েছে, খুলে দিতে বাধ্য করা হয়েছে। ৮০টা এখনও বাকি আছে, সেটাও করা হবে। পানির অপচয় বন্ধে সবার সচেতনতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই নদী সংরক্ষণের কাজের সাথে যারা শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহিদ, নদীর গতি প্রবাহ যেন স্বাভাবিক থাকে, সেটি যেন নষ্ট না হয়, সেজন্য কিন্তু কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে প্রধানমন্ত্রী বলেছেন ঢাকার রাস্তায় অপরিকল্পিতভাবে খালগুলো ভরাট করে বক্স কালভার্ট তৈরি করা হয়েছে, সেগুলো খুলে দেওয়ার ব্যাপারেও কিন্তু প্রধানমন্ত্রী বহুবার বলেছেন। এবং আজ কিন্তু তিনি নদী দূষণ যেন রোধ করা হয় এবং পানির অপচয় বন্ধে যেন সবাই সজাগ থাকে, সেই বিষয়টি কিন্তু বারবার বলেছেন। অবশ্যই প্রধানমন্ত্রী নদী এবং পানি বিষয়ে সবসময় খুবই মানে তিনি এই ব্যাপারে যত্নশীল এবং ধরেন এই যে ৩০০ ফিট রাস্তার পাশে খাল হওয়া একক উদ্যোগেই তিনি এটি করেছেন এবং এরকম প্রচুর উদাহরণ আছে। নদীর মুখ বন্ধ করে দেওয়ার যে কথাটি আজকে তিনি বলেছেন, সব মিলিয়ে নদীতে প্রবাহ অনেক কমে গেছে, এটা যেমন সত্য, আবার একই সঙ্গে নদীর প্রবাহ পুনরুদ্ধারের জন্য নানান জায়গায় খনন করা হচ্ছে, ড্রেজিংয়ের বড় বড় ড্রেজার নেওয়া হচ্ছে। ফলে এই উদ্যোগগুলি যদি ঠিকমতো বাস্তবায়ন করা যায় তাহলে নদী উদ্ধার করা যাবে, কারণ ভবিষ্যতে নদী খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অবশ্যই জাহিদ, অনেকগুলো মানুষের রুটি রুজি কিন্তু নির্ভর করে দূষণের পাশাপাশি। আমাদেরকে ভাবতে হচ্ছে নাব্যতা নিয়ে। বর্ষা মৌসুমে দেখা যাচ্ছে ওভারফ্লো হচ্ছে, অনেকেই কিন্তু ঘর ছাড়া হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু সময় থাকতে কিন্তু অ্যাড্রেস করা উচিত এই সমস্যাগুলো। অবশ্যই, কারণ এখন আমাদের যেটি আপনি বলছেন জলবায়ুর পরিবর্তনের প্রভাবের ফলে যে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, সেটা থেকে রোধ করতে হলেও নদীগুলিকে আমাদের আসলে বাঁচাতে হবে। গ্যাসের দাম বাড়ালে রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় বাজারেও দাম বাড়বে পণ্যের। এর ফলে সবচেয়ে বেশি চাপে পড়বে শিল্প খাত।
মতিঝিলে বৃহস্পতিবার জ্বালানির দাম নির্ধারণ বিষয়ক এক সেমিনারে মন্তব্য করেন শিল্পোদ্যোক্তা এবং জ্বালানি খাতের বিশ্লেষকরা। গ্যাসের দাম সমন্বয় নিয়ে গেল মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির গণশুনানির পর থেকেই দাম বাড়ানোর পরিকল্পনার বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর আয়োজনে সেমিনার। এতে অংশ নিয়ে ব্যবসায়ীরা আবারও তুললেন গ্যাসের দাম না বাড়ানোর দাবি। ক্লিন পাওয়ার উইদাউট এন ইন্টারাপশন ফ্যাক্টর, এই প্রেক্ষিতে টেক্সটাইল মিলগুলোকে বিবেচনায় এনে জ্বালানির মূল্য বৃদ্ধি না করার জন্য বিনীত অনুরোধ করছি। কিছুদিন পর পর গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান বিশ্লেষকদেরও। এলএনজির পরিবর্তে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনে জোর দেওয়ার তাগিদ তাদের। গ্যাস মাটির নিচে রেখে এটা এমন না যে আপনাকে আবিষ্কার করতে হবে। দিস হ্যাজ অলরেডি বিন আবিষ্কার, ডিটেক্টেড, রিজার্ভ ক্যালকুলেটেড। অনলি থিং দ্যাট ইউ ডু, ইউ গো অ্যান্ড ড্রিল ইট আপ। যে গভর্নমেন্ট আপনারা অনেক কিছু করেছেন, আপনারা অনেক কিছু করার চেষ্টা করছেন, কিন্তু ইউ ক্যানট প্রেডিক্ট অ্যান্ড ইউ ক্যানট কন্ট্রোল এভরিথিং। সো প্লিজ ডিরেগুলেট দিস মার্কেট। সেমিনারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, গ্যাস বিদ্যুতে বিপুল ভর্তুকি দিচ্ছে সরকার, আর তাই সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস ভিত্তিক ক্যাপটিভ বাদ দিয়ে গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহারে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান নসরুল হামিদ। আমি আপনাদের অনুরোধ করব, যারা ক্যাপটিভ পাওয়ারে আছেন তারা গ্রিড লাইনে আসেন, আমাদের বিদ্যুৎ নেই। তো আপনাদের ইলেকট্রিসিটি কস্ট সহনীয় পর্যায়ে থাকবে, এটা আপনাদের আশ্বাস দিতে পারি। ইলেকট্রিসিটি যদি 93% গ্যাসের দাম বাড়েও ইলেকট্রিসিটি কস্ট সহনীয় অবস্থা থাকবে, কারণ আমি লিকুইড ফুয়েলের জায়গায় আমি গ্যাস দিয়ে চালাবো। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে 12,500 কোটি টাকার গ্যাস বিদ্যুতের বিল বকেয়া আছে বলেও জানান প্রতিমন্ত্রী। বকেয়া আদায়ে ব্যবসায়ীদের সহায়তা চান তিনি। আর 6,000 কোটি টাকা গ্যাসের বিল বাকি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বনানীর এফা টাওয়ারের একাংশের মালিক বিএনপি নেতা তাজফিরুল ইসলামকে জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন জামিনের আদেশ দেন। 31 মার্চ তাজফিরুল ইসলামকে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এর আগে 30 মার্চ রাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত 28 মার্চ বনানী এফা টাওয়ারে ভয়াবহ আগুনে 26 জনের মৃত্যু হয়। এই ঘটনায় করা মামলায় SMHI ফারুক, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাজফিরুল ইসলামকে আসামি করা হয়। এফা টাওয়ারের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাজফিরুল ইসলাম। বিশ্বকাপের আগে ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছে মুস্তাফিজুর রহমান। বুধবার শাইনপুকুরের অনুশীলনে বা গোড়ালিতে চোট পান টাইগার তারকা। তাকে 2 সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বিসিবি চিকিৎসক। তবে স্বস্তির খবর, হাড়ে কোনো চির ধরা পড়েনি মুস্তাফিজের। বৃহস্পতিবার বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরীর রুমে মুস্তাফিজকে পাওয়া গেল। পায়ে ব্যান্ডেজ, হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। বুঝতে বাকি নেই আবারও চোটে পড়েছেন। বুধবার শাইনপুকুরের অনুশীলনে বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পান। এক্স রে করিয়ে জানা গেছে ততটা গুরুতর নয় চোট। তারপরও 2 সপ্তাহের জন্য থাকতে হবে মাঠের বাইরে। মাত্র কয়েকদিন আগেই ঢাকা লিগে দারুণ বোলিংয়ে নজর কেড়েছিলেন ফিজ, আর এখন চোটে পড়ে তৈরি করেছেন শঙ্কা। এই মাসের শেষ সপ্তাহে শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। স্কিল ট্রেনিংয়ের আগে বোলিং করতে পারবেন কিনা মুস্তাফিজ তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এক্সরেতে হাড়ে কোনো চোটের অস্তিত্ব ধরা পড়েনি, তো ডেফিনেটলি ওর হাড়ে কোনো সমস্যা নেই, ফ্র্যাকচার জনিত কোনো সমস্যা নেই, লিগামেন্টে হালকা চোট আছে। যখন ন্যাশনাল লেভেলের ক্যাম্প হবে তখন ওর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবে। শুরুতে হয়তো স্কিলে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন 2 সপ্তাহ পর আমরা ওকে আবার রিভিউ করব, আমরা যদি দেখি যে ও স্কিল ট্রেনিং করার মতো যথেষ্ট সুস্থ হয়েছে, তখন অবশ্যই ও টিমের সঙ্গে জয়েন করবে। মুস্তাফিজকে নিয়ে শঙ্কা জাগলেও স্বস্তি দিচ্ছেন রিয়াদ, মুশফিক, মিরাজ, রুবেল, তাসকিনরা। এর মধ্যেই পুরোদমে অনুশীলন শুরু করেছেন রিয়াদ। মুশফিকের অবস্থাও উন্নতির দিকে। মিরাজ, তাসকিনরা তো মাঠে ফিরেছেন, আর শনিবার থেকে পাওয়া যাবে ফিট রুবেলকে। সাইফুদ্দিন এখন এই মুহূর্তে খেলার মধ্যেই আছে এবং ফিটনেস জনিত কারণেও খেলা থেকে কিন্তু দূরে নেই। ও সব খেলায় খেলছে এবং যথেষ্ট ভালো পারফর্ম করছে, এবং আমরাও এর অগ্রগতিতে যথেষ্ট খুশি। সো এই মুহূর্তে আমাদের আপাতত ইনজেকশনের ব্যাপারে এই মুহূর্তে আমরা চিন্তা করছি না। বিশ্বকাপের আগেই ক্রিকেটাররা শতভাগ ফিট হয়ে উঠবেন বিশ্বাস বিসিবি চিকিৎসকের। তবে ব্যস্ত সূচিতে সবাইকে ফিটনেস নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঢাকা প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস জয়ে সুপার সিক্সে মোহামেডান। ফতুল্লায় শেষ ওভারের রোমাঞ্চে বিকেএসপিকে 1 উইকেটে হারিয়েছে সাদা কালোরা। টেবিলের 5 থেকে সুপার সিক্সের লড়াইয়ে নামবে ঐতিহ্যবাহী ক্লাবটি। শেষ রাউন্ডে খেলাঘরকে হারিয়ে আক্ষেপ বাড়িয়েছে শাইনপুকুর। অন্যদিকে প্রাইম ব্যাংকের কাছে উড়ে গেছে গাজী গ্রুপ। শেষ ওভারে দরকার 9 রান, হাতে 1 উইকেট। 2 বাউন্ডারিতে ম্যাচ জিতিয়েছেন কাজী অনিক, সাকলাইন সজীব। সহজ ম্যাচ কঠিন করে জিতে সুপার সিক্সে মোহামেডান। 250-এর টার্গেটে দারুণ শুরু ছিল মোহামেডানের। টপ অর্ডারে লিটন দাস, ইরফান শুক্কুর ও অভিষেক মিত্র জয়ের ভিত তৈরি করে রাখেন। 50 তুলে ফেরেন লিটন, 41 আসে ইরফানের ব্যাটে। অভিষেক মিত্র, রাকিবুল হাসান বাকিদের জন্য কাজটা সহজ করে গেছেন। সর্বোচ্চ 60 রান করেছেন অভিষেক। শক্ত অবস্থান থেকে হঠাৎ নড়বড়ে অবস্থানে মোহামেডান দ্রুত উইকেট হারিয়ে বিপদ বাড়িয়েছে। শেষ বেলায় টেইল এন্ডের লড়াই বেঁচে ফিরেছে সাদা কালোরা। ফতুল্লায় আগে ব্যাট করে 7 উইকেটে 249 রান তোলে বিকেএসপি। সর্বোচ্চ 60 রান করেন আমিনুল ইসলাম। শামীম হোসেনের 49-এর সঙ্গে আকবর আলী ও পারভেজ ইমনের সমান 38 রানে লড়াইয়ের পুঁজি পায় বিকেএসপি। শেষ রাউন্ডে এসে সেরা 6-এ ওঠায় স্বস্তি মোহামেডান কোচের। উইন ইজ উইন, বাট এটাও দেখতে হবে যে আপনার কারা ম্যাচ জিতিয়েছে। দ্যাট মিনস ইজ টোটালি প্রফেশনাল। আর অ্যাজ এ যদি সবশেষে যদি বলতে টিম মোহামেডান হিসেবে আসলে মোহামেডানের মতো ক্রিকেট খেলেছে। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যদি আমরা প্রফেশনাল অ্যাটিটিউড শো করে যদি ক্রিকেটটা খেলি, আই হোপ যে আমাদের যে টার্গেটটা ওইখানে আমরা অ্যাচিভ করতে পারবো। ফতুল্লায় মোহামেডান বিকেএসপি ম্যাচে নজর ছিল শাইনপুকুরের। খবর রাখতে হয়েছে গাজী গ্রুপের ম্যাচেও। মিরপুরে নিজেদের কাজটা ঠিকঠাক করে রেখেছিল শাইনপুকুর। খেলাঘরকে ডিএল মেথডে 15 রানে হারিয়ে শেষ পর্যন্ত আক্ষেপ বেড়েছে ওদের। সাভারে সুপার সিক্সের আরেক দাবিদার গাজী গ্রুপ শেষ রাউন্ডের চ্যালেঞ্জ নিতে পারেনি। প্রাইম ব্যাংকের কাছে হেরেছে 34 রানে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলে অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস নীলফামারীতে শুরুতে পিছিয়ে পড়েও সাইফ স্পোর্টিংকে 3-2 গোলে হারিয়েছে ওরা। প্রথমার্ধে স্বল্প ব্যবধানে 3 গোলে ম্যাচের ভাগ্য গড়েছেন কিংসের 3 বিদেশি। ম্যাচে 3 মিনিটে লিড নেয় সাইফ। সাজ্জাদের কর্নারে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ান রিক্রুট আন্দেস কর্দোবা। বিরতির আগে ম্যাচের নিয়ন্ত্রণে বসুন্ধরা। প্রথমার্ধের শেষ দিকে আরও 2 গোলে সাইফকে ভরকে দিয়েছে লিগ লিডার। ম্যাচের শেষ দিকে জামাল ভুঁইয়ার কর্নারে হেডে ব্যবধান কমিয়েছেন রিয়াদুল রাফি। অপরাজিত বসুন্ধরা 1 ম্যাচ বেশি খেলে 4 পয়েন্টে নিয়ে টেবিলের চূড়ায়। এদিকে 2 ম্যাচ পর জয় ফিরেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জকে হারিয়েছে 2-0 গোলে। স্থগিত হওয়া বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনের নতুন তারিখ চূড়ান্ত। ভোট 29 এপ্রিল। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করেছে। মঙ্গলবার সভা করে 25 এপ্রিলের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তবে সেটি 3 দিন পিছিয়ে নেওয়া হয়েছে। হকিতে বহুল আলোচিত নির্বাচন হওয়ার কথা ছিল 8 এপ্রিল। এর 3 দিন আগে নির্বাচন স্থগিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। শিশু কিশোর সংঘের কাউন্সিলর তারেক আদেলের বৈধতা নিয়ে একই সংগঠনের সিকান্দার হায়াত আদালতে মামলা করেন। ওই কাউন্সিলরকে বাদ দেওয়ার নির্দেশ দেন আদালত। এরপর নির্বাচন প্রক্রিয়ায় স্থগিত করে এনএসসি। এখন ভোটার তালিকা থেকে তারেক আদেলের নাম বাদ দিয়ে শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া। মনোনয়ন প্রত্যাহারের ডেডলাইন 16 এপ্রিল। 18 এপ্রিল প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। শুধু উৎসাহ দিয়ে সম্ভব নয়, পেশাদারিত্ব থাকতে হবে খেলোয়াড় ক্লাব ফেডারেশনের। সেই সঙ্গে ফুটবলের উন্নয়নে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। ঢাকা এসে মেয়েদের জন্য ফুটবল একাডেমি তৈরিতে গুরুত্ব দিয়েছেন 2 কলম্বিয়ান, ক্যাথরিন ফারিওলা ও জেসিকা হার্তাদো। সামনে বঙ্গমাতা গোল্ড কাপ। মারিয়া আখিদের উজ্জীবিত করতে ইউনিসেফের সহযোগিতায় উড়িয়ে আনা হয়েছে 2 কলম্বিয়ান, জেসিকা হার্তাদো আর ক্যাথরিন ফারিওলাকে। আগামী 2 দিন কিশোরীদের সাথে কথা বলবেন, জানাবেন তাদের অভিজ্ঞতার কথা। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কেন তারা যোজনে গিয়ে সেটা স্পষ্ট তাদের কর্মকাণ্ডে। ফুটবলে যেন তাদের ধ্যান জ্ঞান। সংবাদ সম্মেলন শেষেই বাফুফে ভবনের করিডরে ফুটবল নিয়ে দেখালেন কারিকুরি।
স্বপ্নটা অবশ্যই পূরণ করতে হবে, সেজন্য কাজ করতে হবে। ওরা ভীষণ আগ্রহী। তবে একটা বিষয় আমাকে অবাক করেছে, এখানে কোনো একাডেমি নেই, যেটা ফুটবলের জন্য অপরিহার্য। ফিটনেস নিয়েও নিয়মিত কাজ করা উচিত। জার্মান বিশ্বকাপে খেলা জেসিকা হার্তোদা জানান, ফুটবল উৎসব নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পাশাপাশি নতুনদের পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে দরকার শক্ত অবকাঠামো। পেশাদারিত্ব জরুরি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ থাকতে হবে। স্কুলে যেভাবে খেলার সুযোগ হয়নি, ক্লাবে সেই কাজটা সেরেছি। অথচ এখানে ক্লাবগুলোতে সে ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। শুক্রবার উইমেন্স ডে আয়োজন করছে বাফুফে। বাড্ডার বেড়াইদেতে রাজধানীর 7টি স্কুলের খুদে ফুটবলার সহ বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের নিয়ে সময় কাটাবেন এই দুই কলম্বিয়ান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের শুরুতেই নারীর প্রতি সহিংসতা এই বিষয়ে আপনাদের মতামত চেয়েছিলাম। এবারে জানিয়ে দিচ্ছি আপনাদের পাঠানো কিছু মতামত। নাহিয়ান বলছেন, নৈতিক অবক্ষয়ের কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতি এজন্য দায়ী মনে করছে লিখন, এবং গালিবের মতে পারিবারিক শিক্ষা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃষ্টি বলছেন, আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি আছে। ছোটনের মত, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত হলে সহিংসতা কমবে। আর সীমা মনে করছেন, বারবার সহিংসতা হলেও বিচার না হওয়াই এর জন্য দায়ী। আয়েশা বলছেন, সহিংসতা রোধে ধর্ম ব্যবসা বন্ধ করতে হবে। নাবিলার মত, উগ্র পুরুষতান্ত্রিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং মারুফ বলেছেন, সাম্প্রতিক নারী সহিংসতার সবগুলো ঘটনা সুষ্ঠু বিচার জরুরি। দর্শকদের ধন্যবাদ মতামতের জন্য। এ ছিল রাত 9টায় বাংলাদেশে।